হ্যালো ফ্রেন্ডস, আজ আপনাদের জন্য স্টোরি ফাইলের পক্ষ থেকে থাকছে সাউথ কোরিয়ার মুভি দ্য ইয়োলো সি এর এক্সপ্লেইন। 2010 সালে মুক্তি পাওয়া এই মুভিতে আমরা দেখব উত্তর পূর্ব চীনের ইয়ানবিয়ান, যেটা আবার কোরিয়ার স্বায়ত্তশাসিত প্রিফেকচার হিসেবে পরিচিত ইয়ানজিতে বসবাসকারী একজন মানুষকে, যে নিজের স্ত্রীর খোঁজে সাউথ কোরিয়ায় এসে ভয়ঙ্কর একটা ঝামেলায় জড়িয়ে পড়েছিল এবং ফেসে গিয়েছিল এক গ্যাংস্টারের ফাঁদে। একদিকে স্ত্রীর খোঁজ এবং অন্যদিকে নিজের জীবন বাঁচাতে তাকে পালাতে হয়, কিন্তু কোথায় পালাবে সে? চারদিকে শত্রু এবং ষড়যন্ত্র। এরকম একটা টান টান উত্তেজনার মধ্যে গড়িয়ে যেতে থাকে কাহিনী। তো এই গল্পের স্রোতে গা ভাসাতে হলে ভিডিওটা কন্টিনিউ করুন, আশা করি সময়টা ভালোই কাটবে। মুভির প্রধান চরিত্র গুনাম। সে একজন পেশায় ট্যাক্সি চালক। তার পৈতৃক নিবাস কোরিয়াতে হলেও বর্তমানে সে চায়নার একটা ছোট্ট প্রদেশ ইয়ানজিতে বসবাস করছে। এই ইয়ানজি সম্পর্কে আপনাদের এবার কিছু কথা বলা যাক, কারণ এখানকার কনসেপ্ট সম্পর্কে ক্লিয়ার না হলে মুভির মজাটাই পাবেন না। উত্তর কোরিয়া, চীন এবং রাশিয়ার এই 3 দেশের সংযোগস্থলকে ইয়ানবিয়ান নামে ডাকা হয়। এখানে প্রায় 8 লক্ষ কোরিয়ান এবং চীনা বাস করে। এদের প্রায় 50% নানা রকমের অবৈধ কাজের সাথে জড়িত। এদের একটা বড় সংখ্যক প্রায় দক্ষিণ কোরিয়ায় বৈধভাবে বসবাসের জন্য পাড়ি জমায়। আমরা একটু আগে যে গুনাম নামের লোকটার সাথে পরিচিত হলাম, সে এখানকারই একজন ট্যাক্সি চালক। গুনামের একটা বদ অভ্যাসও আছে, আর সেটা হচ্ছে জুয়া খেলার নেশা। দিনের বেলা গাড়ি চালিয়ে যে টাকা ইনকাম করে গুনাম, রাতে সেই টাকা বিভিন্ন জুয়ার আসরে গিয়ে হেরে আসে। যদিও লাভের আশায় সে এই জুয়া খেলত, কিন্তু অনেক দিন ধরেই তার এই অবস্থা চলতে থাকায় গুনামের ঋণের বোঝা পাহাড় সমান হয়ে গিয়েছিল। এর জন্য প্রতিদিন পাওনাদারেরা, মানে যাদের কাছ থেকে সে ঋণ নিয়েছিল, তারা এসে গুনামকে হুমকে ধামকে দিয়ে যেত। প্রায় 60,000 চাইনিজ মুদ্রা ঋণ হয়ে গিয়েছিল গুনামের। আসলে গুনাম এত বেশি টাকার পেছনে ছুটছিল তার একটা কারণ হলো তার প্রিয়তমা স্ত্রী সিওনের জন্য, যে কয়েক বছর আগে দক্ষিণ কোরিয়ায় একটা কাজ করতে গিয়েছিল এবং যাওয়ার আগে সিওন গুনামকে আশ্বাস দিয়ে গিয়েছিল তার জন্য ভিসা পাঠিয়ে তাকেও কোরিয়াতে নিয়ে যাবে সে। আর মূলত এজন্যই গুনাম কষ্ট করে চায়নাতে কাজ করছিল আর ধার দেনা করে ভিসার জন্য টাকা জমাচ্ছিল। কিন্তু দুঃখের বিষয় হলো, বেশ কিছুদিন হলো কোরিয়া থেকে সিওনের কোনো খোঁজ খবরই জানতে পারছিল না সে। এ কারণে গুনামের চিন্তা আগের থেকে কয়েক গুণ বেড়ে গিয়েছিল। দিনরাত শুধু সে তার স্ত্রীকে নিয়েই ভাবনায় ডুবে থাকত। তার অবস্থা এমন হয়ে পড়েছিল যে রাতের বেলা স্বপ্নেও সে দেখত সিওন কোরিয়াতে অন্য কারোর সাথে পরকীয়া করছে। তো এসবের মধ্যেই একদিন তার ট্যাক্সি চালানোর জবটাও চলে যায়। সব মিলিয়ে গুনাম একেবারেই নিঃস্ব হয়ে গিয়েছিল। এক রাতে নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে গুনাম লোকাল গুন্ডাদের সাথে মারপিটে জড়িয়ে পড়ে। এই মারপিটের সময় সেখানে মিউন নামে এক লোকাল গ্যাংস্টার উপস্থিত ছিল, কিন্তু সেদিন সে গুনামকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করলেও কিছু তাকে বলে না। কিন্তু পরের দিন সকালবেলা মিউনের লোকজন গুনামকে ধরে নিয়ে যায় মিউনের ডেরায়। আসলে মিউন গুনামকে একটা অফার করার জন্য তাকে আটক করে নিয়ে এসেছিল। অফারটা ছিল দক্ষিণ কোরিয়াতে প্রফেসর হায়ন নামে একজন লোককে শেষ করে দিতে হবে, আর এই কাজটার জন্যই গুনামকে সিলেক্ট করেছিল সে। এই কাজের বিনিময়ে গুনামের যত ধার দেনা আছে সবগুলোই মিউন পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়েছিল। মিউনের এ ধরনের প্রস্তাব শুনে গুনাম প্রথমে একটু ভয় পেয়ে যায়, কিন্তু মিউনকে মানা করার সাহস তার ছিল না, কারণ মিউন তাকে তখন এটাও বলেছিল সে যদি তার এই অফারটা রিজেক্ট করে তাহলে তার মা এবং একমাত্র মেয়েকে খুন করবে সে। শেষ পর্যন্ত পরিস্থিতি বিবেচনায় গুনাম কাজটা করতে রাজি হয়। তবে তার মনে আরেকটাও ইচ্ছে ছিল, সেটা হচ্ছে যেহেতু তাকে দক্ষিণ কোরিয়াতেই পাঠাচ্ছে, তাহলে সে যদি সেখানে যেতে পারে তাহলে সে তার স্ত্রীকে অন্তত খুঁজে বের করার চেষ্টা করবে। কিন্তু মিউন তাকে এ সময় বলে দেয় প্রফেসর হায়নকে হত্যার পরে প্রমাণস্বরূপ তার একটা আঙুল কেটে তাকে নিয়ে আসতে হবে, তা না হলে তার ধার মেটাতে পারবে না সে। এসব কিছু শুনে গুনাম প্রথমে তার মায়ের কাছে আসে এবং তার আদরের মেয়ের সাথে শেষবারের মতো দেখা করে রওনা হয় দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে। রাতের আধারে একটা অবৈধ মাছ ধরা নৌকায় করে দ্য ইয়োলো সি পাড়ি দিয়ে দক্ষিণ কোরিয়ায় গিয়ে পৌঁছায় গুনাম। দক্ষিণ কোরিয়ায় আগে থেকেই মিউনের এক লোক ছিল যার নাম ছিল জন। সে গুনামকে রিসিভ করে এবং তাকে একটা ডেডলাইন ফিক্সড করে দেয় যার মধ্যে তাকে কাজটা শেষ করতে হবে। সেই সাথে একটা ঠিকানা দিয়ে দেয় গুনামকে। 10 দিনের মধ্যে কাজ শেষ করে গুনাম সেখানে আসলেই সেফলি তাকে আবার চায়নাতে পৌঁছে দেওয়া হবে। মানে প্রফেসরকে মারার জন্য মাত্র 10 দিন সময় তার হাতে আছে, আর এই বেঁধে দেওয়া সময়ের মধ্যেই টার্গেট ফিনিশ করতে হবে তাকে।
আর এটা করতে ব্যর্থ হলে নিজের মা আর মেয়ের কাছে সে যেতে পারবে না। মূলত তারপর থেকেই শুরু হয় গুনামের কিলিং মিশন। প্রথম কয়েকদিন সে প্রফেসরের বাসা, তার কর্মক্ষেত্র নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে থাকে। কয়েকজন বডিগার্ড রয়েছে প্রফেসরের এবং কে কখন বাসায় আসে এসব কিছু সে ভালোভাবে নোট ডাউন করতে থাকে। এর পাশাপাশি নিজের স্ত্রীর খোঁজখবরও নিতে শুরু করে গুনাম। মাঝে মাঝে স্ত্রীর বিষয়ে কিছু তথ্য পেলেও সেগুলো ভেরিফাই করার সময় পাচ্ছিল না সে, কিন্তু সিউনকে খুঁজতে খুঁজতে সে অনেক বেশি সময় ব্যয় করে ফেলেছিল। এভাবে কয়েকদিন পার হয়ে যায় এবং তার ফিরে যাওয়ারও সময় চলে আসে। এই সময়ের মধ্যে যেহেতু গুনাম নিজের স্ত্রী এবং প্রফেসরকে খুন করতে ব্যর্থ হয়েছিল, তাই সে মিউনকে ফোন দিয়ে আরও কিছু দিনের সময় দিতে অনুরোধ করে, কিন্তু মিউন তার কোনো কথাই শোনে না। তাই আর অন্য কোনো উপায় না দেখে গুনাম শেষবারের মতো তার ভাগ্য পরীক্ষায় নেমে পড়ে। সেদিন প্রফেসর হায়নের ফ্ল্যাটের সামনে সে আবার অবস্থান নেয় এবং কড়া নজরদারি করতে শুরু করে। আসলে এই কয়েকদিন সে নজর রাখলেও প্রফেসর বাসায় ফিরছিল না এই কয়েকদিন, কিন্তু সৌভাগ্যবশত সেই রাতেই প্রফেসর তার ফ্ল্যাটে আসে। গুনাম দেখতে পায় প্রফেসর হায়ন তার ফ্ল্যাটে প্রবেশ করছে, কিন্তু সে খেয়াল করে তার কিছুক্ষণ পর আরও দুজন লোক প্রফেসরের পিছু নেয় এবং ফ্ল্যাটের দিকে যেতে থাকে। দূর থেকে দাঁড়িয়ে গুনাম আরও দেখতে পায় সেই দুজনের পেছনে আবার হায়নের ড্রাইভারও যেতে শুরু করেছে। এই পুরো বিষয়টাই তার কাছে এবার একটু গোলমেলে মনে হয়, তাই গুনাম দৌড়ে সেই ফ্ল্যাটে গিয়ে ঢোকে। সিঁড়ি দিয়ে ওঠার সময় সে দেখতে পায় অজ্ঞাত সেই দুজন লোক মারা গিয়েছে, আর তাদেরকে মেরেছে প্রফেসর হায়নের ড্রাইভার। এমনকি সেই ড্রাইভার হায়নকেও খুন করে দিয়েছে। এই অবস্থা দেখে গুনাম বুঝতে পারে হায়ন তার নিজের ড্রাইভারের চক্রান্তের শিকার। এরপর সেই ড্রাইভার গুনামকে শেষ করার জন্য এগিয়ে আসে এবং এ সময় তাদের মধ্যে তুমুল এক লড়াই শুরু হয়। যেহেতু ড্রাইভার ছিল একজন প্রফেশনাল কিলার, তাই গুনাম তার সাথে ভালোভাবে পেরে উঠছিল না। তবে শেষ পর্যন্ত গুনাম তাকে ধাক্কা মেরে সিঁড়ি থেকে ফেলে দিয়ে হত্যা করে। গুনাম এরপর দ্রুত প্রফেসর হায়নের একটা আঙুল কাটার জন্য রেডি হয়, কিন্তু ঠিক তখনই সেখানে চলে আসে হায়নের স্ত্রী। এদিকে ততক্ষণে বাইরে পুলিশের গাড়িও চলে এসেছিল। মুহূর্তের মধ্যে চারদিক থেকে গুনামকে ঘিরে ফেলা হয়েছিল। তাই গুনাম বুদ্ধি করে হায়নের রুমে চলে আসে এবং জানলা থেকে লাফ দিয়ে একটা পুলিশের গাড়ির উপরে এসে পড়ে। এরপর শুরু হয় ইঁদুর বিড়ালের খেলা। গুনাম প্রাণ বাঁচাতে সর্বোচ্চ গতিতে দৌড়ে পালানোর চেষ্টা করে এবং একসময় সে একটা রাস্তায় এসে পৌঁছায়। পুলিশ তাকে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করলেও কোনোই লাভ হয় না। গুনাম তাদেরকে ফাঁকি দিয়ে শেষ পর্যন্ত পালিয়ে যেতে সক্ষম হয়। পরের দিন সকালে গুনাম চায়নাতে ফেরার জন্য সেই লোকের ঠিকানায় গিয়ে পৌঁছায়, কিন্তু সে সেখানে গিয়ে দেখতে পায় কোনো নৌকা বা জাহাজ কিছুই তার জন্য অপেক্ষা করছে না। একটু ভালোভাবে খেয়াল করে সে বুঝতে পারে পুরো জায়গাটাই আসলে একটা কনস্ট্রাকশন সাইট। এবার গুনাম মিউনকে ফোন করে, কিন্তু তার ফোনও সে বন্ধ দেখতে পায়। গুনাম এবার বুঝতে পারে তাকে ফাঁসানো হয়েছে, আর বর্তমানে পুরো কোরিয়ান পুলিশ প্রশাসন গুনামের খুঁজে বেড়াচ্ছে। তাই গুনাম ভাবে তাকে এখন সিওনের কাছে পৌঁছানোটাই সবথেকে বেশি জরুরি। আর সেই চিন্তা থেকেই সে এরপর একটা বাসে উঠে পড়ে। সিওনকে খুঁজতে গুনাম এবার অন্য একটা শহরের দিকে রওনা হয়। অপরদিকে দেখা যায় টাইপান নামের আরেকজন গ্যাংস্টারকে। এই টাইপানই মূলত প্রফেসর হাউনকে খুন করার জন্য দুজন সন্ত্রাসী এবং প্রফেসরের ড্রাইভারকে নিয়োগ করেছিল। টাইপান যখন জানতে পারে যেহেতু গুনামই একমাত্র ব্যক্তি যে হায়নের খুন করা দেখে ফেলেছিল, তাই গুনামকে এবার টাইপানের টার্গেটে পরিণত হতে হয়। ওদিকে দেখা যায় গুনাম যে বাসে করে যাচ্ছিল সেই বাসে পথে তল্লাশি শুরু করে দিয়েছে পুলিশ। একজন অফিসার এসে বাসের মধ্যে ঢোকে এবং গুনামের কাছে এসে তার আইডি কার্ড দেখতে চায়, কিন্তু গুনামের কাছে তো কোনো আইডি কার্ড ছিল না। তাই উপায়ন্ত না দেখে গুনাম তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং বাস থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সে জানালার কাঁচ ভেঙে নিচে নেমে পাশের একটা জঙ্গলের দিকে দৌড়াতে থাকে। সেই সময় পেছন থেকে একজন অফিসার তার হাতে একটা গুলি করে বসে। তবে গুনাম কোনো রকমে সেই জঙ্গলে প্রবেশ করতে সক্ষম হয়। এরপর অনেক কষ্টে সে জঙ্গল পাড়ি দিয়ে অন্য আর একটা মেইন রোডে উঠে আসে। অন্যদিকে টাইপান খোঁজ নিয়ে জানতে পারে গুনাম একজন চীনা কোরিয়ান। তাই সে ভাবে তাকে সেখানে যদি ফিরতেই হয় তবে নৌকা করে অবৈধ পথেই ফিরতে হবে। তাই টাইপান যত চীনা কোরিয়ানদের চিনত সবাইকেই একে একে ধরে নিয়ে আসে তার আন্ডারগ্রাউন্ড টর্চার ছেলে। এরপর তাদের মারাত্মকভাবে টর্চার করা হয় এবং শেষ পর্যন্ত টাইপান জানতে পারে মিউন নামের একজন গুনামকে কোরিয়াতে পাঠিয়েছিল। তাই এবার টাইপান তার অ্যাসিস্ট্যান্টকে অর্ডার দেয় লোকজন নিয়ে চায়নাতে যেতে আর মিউনকে শেষ করে দিয়ে আসতে। যে কথা সেই কাজ। টাইপানের গুন্ডা বাহিনী একসময় মিউনের হোটেলের ঠিকানা ম্যানেজ করে সেখানেও চলে আসে।
তবে মিওনো এত সহজে হাল ছেড়ে দেওয়ার লোক ছিল না। সে টাইপানের সব গুন্ডাদের মেরে একদম রক্তাক্ত করে ফেলে। এরপর সে অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে জানতে পারে কোরিয়ান গ্যাংস্টার টাইপান তাকে মারতে পাঠিয়েছে। এবার মিওন একথা শুনে জোর জবরদস্তি করলে এই অ্যাসিস্ট্যান্ট মিওন আর টাইপানের মধ্যে একটা ডিল করিয়ে দেয়। মিওন নিজেই এখন গুনামকে চিরতরে শেষ করার জন্য টাইপানের কাছ থেকে একটা কন্ট্রাক্ট পায়। অপরদিকে গুনাম এক স্মাগলারের খোঁজ পায়, যার সাথে সে এই কোরিয়াতে অবৈধ পথে এসেছিল। গুনাম সেই লোকটার সাথে মারপিটে জড়িয়ে পড়ে এবং অনেক বেশি মারধর করে লোকটার কাছে জানতে চায় তাকে যেন যেভাবেই হোক চীনে পৌঁছা দেওয়ার ব্যবস্থা করে। সে অনেক মার খাওয়ার পর সেই লোকটা তাকে বলে তোমাকে একটা কার্গো শিপে চায়নায় ফেরত পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেব। আর এ কথা শুনে শেষ পর্যন্ত আশ্বস্ত হয় গুনাম আর একটা কার্গো শিপের জন্য অপেক্ষা করতে শুরু করে সে। এরপরে সে ঘরের মধ্যে বসে যখন টিভি দেখছিল তখন এমন একটা ব্রেকিং নিউজ সে দেখতে পায় যাতে তার পিলে চমকে যায়। নিউজে বলা হচ্ছে একটা মেয়ে মার্ডার হয়েছে। মেয়েটার যে দৈহিক গঠনের কথা বলা হচ্ছে সেটা হুবহু মিলে যাচ্ছিল তার স্ত্রী সিওনের সাথে। আর এটা দেখে গুনামের মাথা নষ্ট হয়ে যায় এবার। তাই সঙ্গে সঙ্গে সে থানায় ফোন করে এই কেসটার ডিটেল জানতে চাইলে থানা থেকে তাকে কিছুই বলা হয় না। ফলে গুনাম এবার একজন প্রাইভেট ডিটেকটিভ হায়ার করার সিদ্ধান্ত নেয়। ডিটেকটিভ নিয়োগ করার পর সেই ডিটেকটিভ চলে আসে মর্গে এবং সে কনফার্ম করে এটাই গুনামের স্ত্রী সিওনের লাশ। এই খবরটা শুনে গুনামের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কিন্তু কয়েক মিনিট পর সে নিজেকে সামলে নিয়ে ওই ডিটেকটিভকে বলে তুমি সিওনকে দাহ করে সেই ছাইগুলো আমার কাছে পৌঁছে দিও। এর মাধ্যমে গুনাম মূলত চাইছিল অন্তত ছাইটুকু সাথে করে দেশে নিয়ে যেতে। এরপর গুনাম অপেক্ষা করতে থাকে। সেদিন রাত হয়ে গিয়েছিল, তাই এর কিছুক্ষণ পর গুনাম কথা মতো একটা শিপইয়ার্ডে এসে পৌঁছায় চায়নায় ফেরত যাওয়ার জন্য। সেই স্মাগলার তাকে একটা কন্টেইনারে ঢুকে সেখানেই সেদিনের রাতটা কোনো রকমে কাটিয়ে দিতে বলে। আর তাকে এটাও বলা হয় এই কন্টেইনারে করে পরের দিন সে চায়নায় পৌঁছে যাবে। কিন্তু গুনাম ভেতরে ঢুকে দেখতে পায় এই কন্টেইনারটা আসলে টোকিওতে যাচ্ছে। মানে স্মাগলাররা তাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছিল। আর বিষয়টা বুঝতে পেরে গুনাম দ্রুত কোনো রকমে সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু এই জোর জবস্তির আওয়াজে সেখানকার গার্ডরা অ্যালার্ট হয়ে যায়। গুনাম দৌড়ে এবার শিপইয়ার্ড থেকে বের হওয়ার চেষ্টা করতে থাকে। তবে তখনই সে লক্ষ্য করে মিওনো তার দলবল নিয়ে হাজির হয়েছে গুনামকে মারার জন্য। আসলে ডিলটা করার পরে সে আর দেরি করতে চাইছিল না। একসাথে এবার দুই দিক থেকে গুনামের দিকে বিপদ ধেয়ে আসতে শুরু করে। কিন্তু একের পর এক গুন্ডাদের মেরে সে শেষ পর্যন্ত একটা জাহাজে উঠতে সক্ষম হয়। কিন্তু মিওনের লোকজন সংখ্যায় ছিল অনেক বেশি, তাই গুনামের পক্ষে তাদের সাথে লড়াই করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। উপায়ন্ত না দেখে সে একসময় জাহাজ থেকে লাফ দিয়ে পানিতে পড়ে যায়। এরপর সাঁতার কেটে সে উপরে উঠে একটা ট্রাকে করে পালানোর চেষ্টা চালায়, কিন্তু দুর্ভাগ্য তার পিছু ছাড়ছিল না। এবারও তার ট্রাকটা উল্টে গিয়ে বেশ আহত হয় গুনাম। অন্যদিকে পুলিশও গুনামকে ধরার জন্য তার দিকে এগোতে শুরু করে। গুনাম এবার পার্কিং এরিয়া থেকে আবার একটা গাড়ি চুরি করে এবং সেটা দিয়ে শিপইয়ার্ড থেকে বের হয়। এ সময় মিওনও তার পিছু নেয়। এক পর্যায়ে দেখা যায় পুলিশ, মিওন আর গুনামের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। অবশেষে গুনাম একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে সেখান থেকে প্রাণে বেঁচে ফিরে আসতে পারে। ওদিকে মিওনও চলে আসে টাইপানের এক লোকের ডেরায়, কিন্তু সেখানে পৌঁছালে টাইপানের লোকজন মিওনকে মারার চেষ্টা চালায়, কারণ তারা জানতে পেরেছিল গুনামকে মারতে ব্যর্থ হয়েছিল সে। কিন্তু মিওন মারপিটে অনেক বেশি পারদর্শী ছিল, তার সাথে কেউ পেরে ওঠে না এবার। তবে এই ঘটনার ফলে মিওনের মনে টাইপানের জন্য একটা ঘৃণার জন্ম নেয়, তাই সে টাইপানকে খুন করার সিদ্ধান্ত নেয়। ওদিকে গুনাম আবার সেই প্রফেসরের বাড়িতে গিয়ে পৌঁছায় প্রফেসরের স্ত্রীর কাছে ক্ষমা চাওয়ার জন্য। সে এবার তাকে সব কিছু খুলে বলে, আর এটাও বলে প্রফেসরকে আমি মারিনি, মিওন আমাকে হায়ার করেছিল ঠিকই, কিন্তু আমি আসার আগেই সেদিন মারা গিয়েছিলেন প্রফেসর। গুনাম এবার প্রমিস করে যে সে এর শেষ দেখে ছাড়বে। এরপরের দৃশ্যে দেখা যায় গুনাম টাইপানের অ্যাসিস্ট্যান্টকে খুঁজে বের করেছে এবং তাকে টর্চার করে শেষ পর্যন্ত টাইপানের ঠিকানাটা জোগাড় করে ফেলে। কিন্তু সেখান থেকে ফিরে আসার সময় পার্কিং এরিয়া থেকে তাকে আবার কিডন্যাপ করা হয়। তবে বেশি দূর ওই কিডন্যাপাররা যেতে পারে না। গুনাম ওই কিডন্যাপারকে মেরে একটা ভিজিটিং কার্ড খুঁজে পায় তার কাছ থেকে, আর এই ভিজিটিং কার্ডটা ছিল একজন ব্যাংক কর্মকর্তার। অপরদিকে মিওন আগেই টাইপানের মেইন আস্তানায় অ্যাটাক করে বসে। সেখানেই একে একে সে সবাইকে মেরে ফেলে। শেষে শুধু টাইপানই বেঁচেছিল। মিওন এবার তার কাছে অনেক টাকা দাবি করে, কিন্তু টাইপান দিতে অস্বীকার জানায়। তাই মিওন এবার রাগান্বিত হয়ে তাকে একটা গাড়িতে উঠিয়ে রওনা হয়।
কিন্তু টাইপান মাঝপথই গাড়ি থেকে লাফ দিয়ে বেরিয়ে যায়। তবে এতে সে ভীষণ আঘাত পায় তার পায়ে এবং এই অবস্থাতেই সে পালানোর চেষ্টা করে। কিন্তু মিয়ন ঠিকই টাইপানকে মারার জন্য তাকে ফলো করে এগিয়ে যেতে থাকে। এক পর্যায়ে দেখা যায় পালানোর সময় একটা গাড়ি চাপায় টাইপান মুমূর্ষু অবস্থায় পড়ে আছে। এদিকে মিয়নও অনেক আহত হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও কোনো রকমে একটা গাড়িতে উঠে পড়ে সে। তবে সে এত বেশি আহত ছিল, গাড়িটা অ্যাক্সিডেন্ট করে বসে আর সেখানেই সে মৃত্যুবরণ করে। অন্যদিকে ততক্ষণে গুনামও সেখানে পৌঁছে গিয়েছিল এবং সেখানে গিয়ে সে দেখতে পায় টাইপান তার শেষ নিঃশ্বাসগুলো খুব ধীরে ধীরে ফেলছে। গুনামকে দেখে টাইপান তাকে এবার সব বলতে শুরু করে, কেন সে প্রফেসরকে খুন করিয়েছিল। সেই প্রফেসর আসলে টাইপানের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল আর এই কারণেই সে প্রফেসরকে হত্যা করেছে। গুনাম এর পরের দিন সেই ডিটেকটিভের কাছ থেকে সিওনের ছাইগুলো নিয়ে নেয় আর সোজা এবার ওই ব্যাংকে চলে আসে। এখানে এসে সে দেখতে পায় প্রফেসরের স্ত্রী ওই ব্যাংক কর্মকর্তার পরিচিত। এই পর্যায়ে এসে বোঝা যায় আসলে প্রফেসরের স্ত্রী মিয়নের মাধ্যমে গুনামকে হায়ার করেছিল যাতে সে প্রফেসরকে খতম করতে পারে, কারণ টাইপানের স্ত্রীর সঙ্গে অ্যাফেয়ারের কথা সে আগেই জানতে পেরে গিয়েছিল। গুনাম এরপর একটা বন্দরে এসে পৌঁছায় আর একজন জেলেকে সুরির ভয় দেখিয়ে তাকে চায়নায় নিয়ে যেতে বলে। জেলের কাছেও কোনো উপায় ছিল না, তাই সে রাজি হয়ে যায়। কিন্তু এই সিনেমার শেষ পর্যন্ত একটা হ্যাপি এন্ডিং হয় না। আমরা দেখতে পাই গুনামের ক্ষত স্থান থেকে প্রচণ্ড রক্ত পড়ছে আর সে ওই নৌকাতেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপরের দিন সকালবেলা ওই জেলে গুনামের লাশটাকে পানিতে ফেলে দেয় আর সাথে সাথে সিওনের সব দেহের ছাইগুলোকেও ফেলে দেওয়া হয়। আর এখানেই এই অসাধারণ, মানে আমার কাছে বেশ অসাধারণ লেগেছে এই মুভিটার সমাপ্তি ঘটে। বন্ধুরা, এটা একটা সাধারণ ক্রাইম থ্রিলার, কিন্তু গল্পের বাঁধন বেশ শক্ত, তাই আপনাদের জন্য এক্সপ্লেইন করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তো সব মিলিয়ে কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করে স্টোরি ফাইলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।